দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো সকলকে স্বাগত। আগেই প্রথমে বলছি রাম ও নারায়ণ রাম। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, ম্যামের সঙ্গে আছো। তো আমাদের বৌদ্ধ দর্শনের কি চলছিল? বৈভাষিক, সৌতান্ত্রিক বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলো নিয়ে আলোচনা চলছিল। তো আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছি এই পর্যায়ে সেটা হচ্ছে বৈভাষিক। কালকে অল্প একটুখানি সূচনাটা বলেছিলাম, আজকে একদম সুন্দর করে শুরু করব বৈভাষিক সম্পর্কে। তো বেশি ব্যাখ্যা না করে একদম চলে যাচ্ছি। বৈভাষিক সম্প্রদায়। The main characteristics of the বৈভাষিকা স্কুল। অভিধম্যের ওপর যে ভাষ্য রচনা হয় তার নাম বিভাষা। অভিধম্য, অভিধম্যের ওপর যে ভাষ্য রচনা হয় তার নাম বিভাষা। বিভাষা ভাষ্যের অনুগামীরা বৈভাষিক নামে খ্যাত। তাহলে কেন কথাটা বলছে? এই অভিধম্য পিটক, সুত্ত পিটক, অভিধম্য পিটক, এই যে তিনটে পিটক, ত্রিপিটকের মধ্যে যেগুলো ছিল, কোনগুলো ছিল? বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক। সেই অভিধর্মকে অনেকে অভিধম্যও বলে। এই অভিধম্যের ওপর যে ভাষ্য রচনা হয় তার নাম হচ্ছে বিভাষা। এই বিভাষা ভাষ্যের অনুগামীদের কি বলা হতো? বৈভাষিক। অনুগামীরা, বিভাষা ভাষ্যের অনুগামীরা বৈভাষিক নামে খ্যাত। বৈভাষিকরা ত্রিপিটকের মধ্যে বিনয় ও সুত্তকে প্রামাণ্য মনে না করে অভিধম্যকে প্রামাণ্য রূপে গ্রহণ করেন ও তার ওপর গুরুত্ব আরোপ করেন। তাহলে তিনটে পিটকের মধ্যে বিনয় পিটক এবং সুত্তকে প্রামাণ্য বলে তারা মনে করেন না, তারা মনে করেন অভিধম্য পিটকই প্রামাণ্য রূপে গ্রহণযোগ্য এবং তার ওপরেই তারা গুরুত্ব আরোপ করেন। বুদ্ধদেবের মৃত্যুর প্রায় 300 বছর পরে, প্রায় 300 বছর বলেছে, বুদ্ধদেবের মৃত্যুর প্রায় 300 বছর পরে এই সম্প্রদায়ের আবির্ভাব হয়। ঠিক আছে, কালকে আমরা একটা দারুণ জিনিস পড়েছি, কি না সর্বাস্তিবাদ, মানে সর্বাস্তিবাদ অনুসারে সকল কিছুর অস্তিত্ব আছে। তাই এর পরেরটা যেটা থেকে শুরু করছে, বলছে বৈভাষিকগণ সর্বাস্তিবাদী, মানে বৈভাষিকগণের কাছে সকল কিছুরই অস্তিত্ব আছে। এবার এই সকল কিছুর বলতে কি বলেছিলাম? বাহ্য জগৎ আর মনোজগৎ। কেননা তারা বাহ্য জগৎ ও মনোজগতের অস্তিত্ব মেনেছেন। বাহ্য প্রত্যক্ষবাদী, কেননা এদের মতে বাহ্য জগৎ স্বলক্ষণের ধারা এবং জগৎকে সরাসরি জানা যায়। তাহলে কি বুঝলাম? একসঙ্গে অনেকগুলো কথা বললাম, মানে একসঙ্গে 3টে বাক্য বললাম, 4টে বাক্য বললাম। তাহলে আরেকবার ভেঙে ভেঙে বলি। বৈভাষিকগণ সর্বাস্তিবাদী। তাহলে সর্বাস্তিবাদ কাকে বলছে বা সর্বাস্তিবাদী বলতে আমরা কি বুঝতে পারবো? যার সকল কিছুর অস্তিত্ব রয়েছে বা সকল কিছুর অস্তিত্ব রয়েছে। এবার এই সকল কিছু বলতে কি বুঝতে পারবো? এই বাহ্য জগতের পুরোটা এবং মনোজগৎ। তাই বলছে তারা বাহ্য জগৎ ও মনোজগতের অস্তিত্ব মেনেছেন। এটা গেল 2 নম্বর লাইনটা। 3 নম্বরেরটা কি বলছে? যেহেতু তারা এটা মেনেছেন তাই তাদেরকে বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী। পরিষ্কার? এবার পরের লাইনটা 4 নম্বর বলছে, কেননা যেহেতু তারা বাহ্য প্রত্যক্ষবাদী তাই বলছে কেননা এদের মতে বাহ্য জগৎ স্বলক্ষণের ধারা। এই পুরো বাহ্য জগৎটা, যেটা আমরা চোখের সামনে আমাদের যা কিছু, এই যে জীবনটা আমরা প্রত্যেকে লিড করছি, এই বাহ্য জীবনটা, এই বাহ্য জগৎটা স্বলক্ষণের ধারা। একে আমরা লক্ষণ করতে পারছি বা লক্ষ্য করতে পারছি। স্বলক্ষণ মানে কি? স্ব মানে নিজে, নিজের মাধ্যম দিয়ে আমরা একে জানতে পারছি, বুঝতে পারছি।
এবং জগৎকে সরাসরি জানা যায়। সরাসরি বলতেই সমস্ত যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে সেই সকল ইন্দ্রিয়গুলো দিয়ে মন দ্বারা, ওই যে মনোজগতে চলে আসছে, মন দ্বারা বুদ্ধি দ্বারা আমরা সব কিছুর মাধ্যম দিয়েই যেন লক্ষ্য করতে পারছি নিজেরা নিজেদের মতো করে। ওই জন্য বলেছে। তাহলে এতটা, এই 4টে লাইনের মধ্যে এতগুলো মানে, এতগুলো কথা লুকিয়েছিল, সেগুলো আমরা জানলাম। এর পরেরটাই কি বলছে? এবার বলছে বহুত্ববাদীও তারা। বৈভাষিকগণ যেমন সর্বাস্তিবাদী, তেমনি তারা আবার বহুত্ববাদীও। কেননা পরমাণুবাদেও তারা বিশ্বাসী, পরমাণুবাদেও তারা বিশ্বাসী। এবার কি বলছে? ক্ষণিকত্ববাদী। কেননা এই মতে কোনো কিছুর ক্ষণকালের বেশি অস্তিত্ব নেই। তার মানে বৈভাষিকগণ কতগুলো মতবাদে বিশ্বাসী হলো। প্রথমটা হচ্ছে সর্বাস্তবাদী, তারপরেরটা বলছে বাহ্য প্রত্যক্ষবাদী, তারপরেরটা বলছে বহুত্ববাদী, তারপরেরটা কি বলল? ক্ষণিকত্ববাদী। কেননা এই মতে কোনো কিছুর ক্ষণকালের বেশি অস্তিত্ব নেই। অনাত্মবাদী। অনাত্মবাদীটা কি? এই যে অনাত্মবাদ পড়লাম, অনাত্মবাদী মানে কেননা বৈভাষিকগণ স্থায়ী আত্মা মানেন না। নিরীশ্বরবাদী, কেননা ঈশ্বর মানেন না। এবং জন্মান্তরবাদী ও মোক্ষবাদী। তাহলে বৈভাষিকগণকে যদি আমি আলোচনা করি, বা বৈভাষিকগণকে বা বৈভাষিক সম্প্রদায়কে যদি আলোচনা করতে হয়, তাহলে কতগুলো বাদকে আমাকে মানতে হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বাদ। এই 8টা বাদ কি কি? সর্বাস্তবাদ, বাহ্য প্রত্যক্ষবাদ, বহুত্ববাদ, ক্ষণিকত্ববাদ, অনাত্মাবাদ, নিরীশ্বরবাদ, জন্মান্তরবাদ, মোক্ষবাদ। আর যারা এইগুলোকে মানছেন, মানে বৈভাষিক সম্প্রদায়, সেই জন্য তাদের ক্ষেত্রে কি বাদী কথাটা আসছে, যে তারা মানছেন বলে সেই জন্য তারা বৈভাষিকগণ সর্বাস্তবাদী, বাহ্য প্রত্যক্ষবাদী, বহুত্ববাদী, ক্ষণিকত্ববাদী, অনাত্মবাদী, নিরীশ্বরবাদী, জন্মান্তরবাদী, মোক্ষবাদী। তাহলে এই যে আমরা আজকে এইটুকুটার বর্ণনাটা জেনে নিলাম, এই বর্ণনাটাই এবার আস্তে 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 আরও গভীরে আলোচনা হবে যে সর্বাস্তবাদীটা কি। সকল কিছুর অস্তিত্ব আছে জেনেছি, তাহলে কোন কোন, এই যে বাহ্য জগৎ, মনোজগৎ, বাহ্য জগৎ মনোজগতের ক্ষেত্রেও কিন্তু কোথাও না কোথাও পরমাণুবাদকে তারা স্বীকার করলো, ক্ষণিকত্ববাদকে স্বীকার করলো, জন্মান্তরবাদ মোক্ষবাদকেও তারা স্বীকার করলো, নিরীশ্বরবাদকেও তারা স্বীকার করলো। এই যে কোন কোন ধাপের, কোন কোন পর্যায়ে কতটুকু তারা একটা একটা করে রেঞ্জে পৌঁছাচ্ছে এবং সেখানে গিয়ে তারা এই মতবাদগুলোকে স্বীকার করছে, এই সবকটারই আলোচনা এবার ক্রমশ আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, সৃষ্টির সঙ্গে থাকো। আর সকলে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করব, তবে আগামীকাল কিন্তু অভিনব দর্শনের ক্লাস। প্রভুর শ্রীমুখ নিঃসৃত বাণী তোমাদের সঙ্গে পাঠ করে শোনাবো। টাটা। রাম ও নারায়ণ রাম।